ক্লাস 10-এর ছেলেমেয়েরা, তোমরা এর আগে সরল সুদ কি করে নির্ণয় করতে হয় শিখেছ। আজ আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি, চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেখানে মূলধন স্থির, সময়ের সঙ্গে মূলধনে কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করিনি। চক্রবৃদ্ধি সুদের সাথে সরল সুদের পার্থক্যটা ঠিক এই জায়গাতে। এখানে একটা নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়ে আসলটিকে বাড়িয়ে দেয়, অর্থাৎ নতুন সুদাসল বা সমৃদ্ধির মূলই হবে নতুন মূলধন বা আসল। অবশ্যই এভাবে প্রাপ্ত সুদ সরল সুদের তুলনায় বেশি হবে। আমরা আজকে শুরু করব সরল সুদ নির্ণয়ের সূত্র দিয়ে। আমরা জানি পি মূলধনের R% বার্ষিক সুদের হারে n বছর পর প্রাপ্ত সুদ হবে PRN/100। এবার পরবর্তী তালিকাটি লক্ষ্য করো। বছর শুরুতে আমাদের মূলধন যদি পি হয়, তবে R% হারে 1 বছর পর মোট সুদ হবে PR/100। তাহলে সুদাসল P1 + R/100। এটাই বছর শেষে সমূল চক্রবৃদ্ধি, যেটাকে আমরা বলেছি P1। এবার পরবর্তী বছর P1 মূলধন দিয়ে শুরু করলে 1 বছর পর মোট সুদ হবে P1R/100। তাহলে সুদাসল আগের মতোই P1 1 + R/100। তাহলে দ্বিতীয় বছর শেষে সমূল চক্রবৃদ্ধি হবে P2 সমান P1 1 + R/100। এখন P1 হলো P1 + R/100, যেটা আগেই আমরা বার করেছি। তাহলে P1 এর জায়গায় P1 + R/100 বসালে P2 হবে P1 + R/100 হোল স্কয়ার। তৃতীয় বছরের শুরুতে P2 হবে মূলধন। একই রকমভাবে মোট সুদ P2R/100, সুদাসল বা সমূল চক্রবৃদ্ধি P3 হবে P2 1 + R/100। P2 এর মান আমরা আগেই বার করেছি, সেটা বসিয়ে P3 পাবো P1 + R/100 হোল কিউব। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর শেষে সমূল চক্রবৃদ্ধি নির্ণয়ের সময় 1 + R/100 ঘাত বা পাওয়ার হচ্ছে সেই বছরটি। তাহলে n বছর পর সমূল চক্রবৃদ্ধি হবে P1 + R/100 হোল টু দি পাওয়ার n। আর চক্রবৃদ্ধির সুদ হবে সমূল চক্রবৃদ্ধি থেকে মূলধনের বিয়োগফল, অর্থাৎ P1 + R/100 হোল টু দি পাওয়ার n বিয়োগ P। এবার একটা উদাহরণ নেওয়া যাক। আমরা ৮০,০০০ টাকার ২.৫ বছরের সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করব, যখন সুদের হার 5%। শুরুতে পি, আর ও সময় এন এর মানগুলো লিখে নেওয়া হয়েছে। একটা কথা মনে রাখবে, সময় সবসময় আমরা বছরে পরিবর্তন করে নেব। সেটা দিন বা মাসে থাকলেও তাকে বছরে পরিবর্তন করে নেব। সমূল চক্রবৃদ্ধির সূত্র লেখা হয়েছে, সেখানে মান বসানো হয়েছে। লক্ষ্য করো, ঘাত 5/2 লেখার সময় আমরা 105/100-কে দুবার গুণ হিসাবে লিখেছি আর একবার বর্গমূল হিসাবে লিখেছি, কারণ
5/2 অর্থাৎ আড়াই যদি ঘাত হয়, তাহলে 105-এর ঘাত হবে 2+1/2। এই কারণেই তাকে দুবার গুণ হিসাবে লেখা হয়েছে, একবার বর্গমূল হিসাবে লেখা হয়েছে। সিম্পলিফাই করে সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করা হয়েছে 90,405 টাকা প্রায়। এবার যদি ওই উদাহরণে সমূল চক্রবৃদ্ধি নির্ণয় না করে যদি চক্রবৃদ্ধির সুদ নির্ণয় করতে হতো, তবে আমরা কি করতাম? তখন সমূল চক্রবৃদ্ধি নির্ণয় যেভাবে করেছি আমরা করব, সেখান থেকে মূলধন বা আসল 80,000 টাকা বিয়োগ করে আমরা চক্রবৃদ্ধির সুদ নির্ণয় করতাম। আমরা পেতাম 10,405 টাকা। এবার দ্বিতীয় উদাহরণে আসা যাক। এখানে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, সময় 2 বছর বলা আছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 9% দেওয়া আছে। নির্ণয় করতে বলা হয়েছে মূলধন। আমরা প্রদত্ত তথ্যগুলি লিখে নিয়েছি। মূলধন আমাদের অজানা, তাই আমরা পি ধরেছি। সমূল চক্রবৃদ্ধি সূত্রে মান বসিয়ে আমরা সমীকরণ গঠন করেছি পি 1 + 9/100 হোল স্কোয়ার সমান 29,702.50। সেখান থেকে পি এর মান নির্ণয় করা হয়েছে 25,000 টাকা। তৃতীয় উদাহরণে আমরা আসল বা মূলধন নির্ণয় করব যখন সুদের হার 8%, সময় 2 বছর ও চক্রবৃদ্ধি সুদ, খেয়াল করো সমূল চক্রবৃদ্ধি নয়, চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 2,496 টাকা। আগের মতো তথ্যগুলি লেখা হয়েছে, শুধু সমূল চক্রবৃদ্ধির জায়গায় আমরা চক্রবৃদ্ধি সুদ 2,496 এর সঙ্গে আসল বা মূলধন পি যোগ করে নিয়েছি। আগের মতো সমীকরণ গঠন করে ধাপে ধাপে পি এর মান সমাধান করা হয়েছে। আমরা পেয়েছি মূলধন 15,000 টাকা। পরের দিন এই অধ্যায়েরই আরো কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। ক্লাস 10 তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু তোমরা জমা করছো না। অ্যাক্টিভিটি টাস্কে যদি অংশগ্রহণ না করো, তাহলে ইন্টারনাল মার্কস কিন্তু তোমরা পাবে না। এই ভিডিওর সাথে একটা অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হলো, তোমরা অবশ্যই তার উত্তর করে পাঠাবে। পরের ক্লাসের জন্য অপেক্ষা করো আর ভালো থাকো।